সিদ্ধিরগঞ্জ রাবুতি মোহন ফাইনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে আমি মোহাম্মদ তাইফুর রহমান তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে প্রথম ক্লাস। তোমরা স্কুল জীবন পার করে কলেজ জীবনে পা রেখেছ এবং আজকে থেকে তোমাদের অনলাইনে ক্লাস শুরু উদ্বোধন ঘোষণা করা হলো এবং পর্যায়ক্রমে তোমরা রুটিন ওয়াইজ সমস্ত ক্লাসগুলো করবে। আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসে উপস্থিত আছো এবং সবাই সুস্থ সুন্দর আছে, আমরাও ভালো আছি এবং তোমাদের রুটিন আশা করি হাতে চলে আসছে। আজকে আমি পদার্থ বিজ্ঞানের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেব। আমি মোহাম্মদ তাইফুর রহমান, আমাকে তোমরা পদার্থ বিজ্ঞান ক্লাসে পাবে। তোমাদের পদার্থ বিজ্ঞানের সিলেবাস, তোমাদের পুরো সময়টা কিভাবে অতিবাহিত করবে, তোমাদের এই লেভেলটা কিভাবে পড়াশোনা করলে তোমরা সফলতা পাবে, এই সম্পর্কে আমরা বিস্তারিত দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আসলে স্কুল জীবনে তোমরা যেভাবে সময়টা পার করেছ আর কলেজের সময়টা অনেক পার্থক্য। স্কুল এবং সরি, তোমাদের সাউন্ড সিস্টেমটা হয়তো এতক্ষণ একটু সমস্যা ছিল, সরি, আমি দুঃখিত। আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা এসএসসি পরীক্ষায় অনেক সময় পেয়েছিলাম, নবম শ্রেণী, দশম শ্রেণী, এরপরে পরীক্ষার আগে আরো 2 মাস সময় পেয়েছে। তাহলে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটা বই তোমরা পড়েছো প্রায় 2 বছরেরও বেশি সময় নিয়ে, কিন্তু এইচএসসিতে এসে সময় পরিসর কমে যাবে এবং তোমার সিলেবাসটা আবার বেড়ে যাবে। তোমরা একটা বই পড়েছো 2 বছরের বেশি সময় নিয়ে, কিন্তু তোমাদের এই এইচএসসি লেভেলে 2টা বই পড়তে হবে, পদার্থ বিজ্ঞানের প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, 2টা বই পড়তে হবে। সময় থাকবে 2 বছরেরও কম, প্রায় কত 1.5 বছর সময় হয়তো পাবে। ফার্স্ট ইয়ার আমরা শেষ করে দেব প্রায় 8-9 মাসের মধ্যেই, 8-6-7 মাসের মধ্যেই আমরা সেকেন্ড ইয়ার শেষ করে তোমাদের বোর্ডের জন্য প্রস্তুতির জন্য বলব। তাহলে আমাদের যেই সময়টা, এই সময়টা অনেক সংক্ষিপ্ত এবং যেহেতু তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমাদের উঁচু আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ। প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী যারা, তারাই সাধারণত বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। বেশিরভাগ স্টুডেন্টই অন্য বিভাগেও যায়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট যারা, তারা বিজ্ঞান বিভাগে ভর্তি হয় উঁচু এক আশা নিয়ে। সেই আশা পূরণ করতে হলে তোমাদের এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই সময়টা খুবই হিসাব করে করে তোমাদের পার হতে হবে। তোমাদের রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, তবেই তোমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তোমরা তোমাদের সফলতার
উচ্চ স্তরে পৌঁছতে পারবে। আমরা নবম দশম শ্রেণী পাশ করে যখন এইচএসসি পাশ করেছি, তার মানে জ্ঞানের রাজ্যে একটা স্টেপ আমরা আগালাম। আরো অনেকগুলো স্টেপ আমাদের জীবনে বাকি রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এইচএসসি লেভেলটা। তুমি এসএসসিতে যত ভালো রেজাল্ট করো না কেন, তুমি এইচএসসিতে যদি কোনো ক্রমে খারাপ করে ফেলো, তা তোমার ওই ভালো রেজাল্টটা কোনো মূল্যায়ন হবে না। আর যদি তুমি এসএসসিতে ভালো করলে, এইচএসসি তো একটা সম্মানজনক রেজাল্ট নিয়ে বের হলাম, তখন তুমি সব জায়গায় তুমি ভর্তি যুদ্ধে উপনীত হতে পারবে। কিন্তু তোমার এই জন্য এই লেভেলটা সফলতার সাথে পার হতে হবে। এই জন্য তোমাদের শিক্ষকরা যেইভাবে নির্দেশনা দেন, ঠিক সেইভাবে তোমাদের সময়টা পার করতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানে সব যোগ্য টিচার রয়েছে, তাদের তত্ত্বাবধানে যদি তোমরা থাকো, তাদের কথা মতো যদি তোমরা চলো, তবে তোমাদের সফলতা নিশ্চিত। এই জন্য তোমাদের সময়গুলোকে সঠিকভাবে পার করতে হবে। হেলায় অবহেলায় সময় নষ্ট করা যাবে না। এই জন্য তোমাদের আগে জেনে নেওয়া দরকার যে তোমাদের সিলেবাসটা কেমন হবে, তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদের কয়টা পরীক্ষা হবে একটু জেনে নেওয়া দরকার। তা আগে আমি তোমাদের একাদশ শ্রেণীতে তোমাদের কয়টা পরীক্ষা হবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের একাদশ শ্রেণীতে 3টা পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা তো প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। প্রথম বর্ষে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, দ্বিতীয় সেমিস্টার, এরপরে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা। এই 3টা পরীক্ষা তোমাদের হবে। এটা হচ্ছে একাদশ শ্রেণীতে। প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার ফাইনাল, এই 3টা পরীক্ষা তোমাদের একাদশ শ্রেণীতে হবে। কিন্তু সময় নিবে কত? সময় 1 বছরেরও কম সময়। 3 মাস করে যদি হয়, 3 থেকে 9 মাস, 8-9 মাসের মতো সময়ের মধ্যেই তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠে যাবে। এই জন্য তোমার 3 বার পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা প্রথম সেমিস্টার যখন পরীক্ষা দেব, এর আগে প্রত্যেক পরীক্ষার আগেই আমাদের একটা টিউটোরিয়াল পরীক্ষা হবে। প্রত্যেক পরীক্ষার আগে একটা করে টিউটোরিয়াল পরীক্ষা হবে। তোমরা হয়তো সিলেবাসের পাশাপাশি, বুক লিস্টের পাশাপাশি তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসটা পেয়েছো। তোমরা একটু সিলেবাসটা খুলে দেখো যে পদার্থ বিজ্ঞানের যে সিলেবাসটা আমি দিয়েছি সেটা হলো ভেক্টর। ভেক্টর অধ্যায়টা তোমাদের প্রথম যে টিউটোরিয়াল পরীক্ষা হবে, সেই প্রথম টিউটোরিয়াল পরীক্ষার ভেক্টর অধ্যায়টা থাকবে। তা আজকে আমি তোমাদের সাথে পরিচয় হচ্ছি, তোমাদের সাথেও আমার কথা হবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলবে। এবং আজকে শুধু দিক নির্দেশনামূলক ক্লাসটাই থাকবে, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা
এই ভেক্টর নিয়ে আলোচনা শুরু করে দেব। এই ভেক্টর অধ্যায়টা এত বড় যে অনেক সময় লেগে যাবে যদি আমি ভালো করে পুঙ্খানুপুঙ্খ বুঝাতে চাই। তারপরে আমরা এই অধ্যায়টা একটু সময় নিয়ে পড়ব। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি আছে এখানে। এই জন্য এই ভেক্টরটা যদি ভালো করে বুঝো তাহলে তোমার অন্যান্য অধ্যায়ও তোমার জন্য সহায়ক হবে। এই জন্য আমরা প্রথম ভেক্টর দিয়ে শুরু করব। তার আগে তোমাদের সিলেবাস, তোমাদের অধ্যায় এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, একাদশ শ্রেণীতে আমরা 3টা পরীক্ষা উপনীত হবে। একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সমাপনী পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার আগে একটা টিউটোরিয়াল পরীক্ষা হবে। তো প্রথম পরীক্ষা টিউটোরিয়াল আমরা ভেক্টরটা পড়ব। তোমরা বাসায় বই বেশি বেশি পড়বে। আগেই তোমরা গাইড কিনতে যাবে না। তোমরা যদি গাইড বইয়ের সহায়তা নাও তাহলে কিন্তু তোমরা মস্ত বড় ভুল করবে। তোমরা বই যত পড়বে, মেন বই, তোমাদের জন্য অনেক জ্ঞানের দুয়ার খুলে যাবে, অনেক কিছু জানতে পারবে। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে এই 3টা পরীক্ষা উপনীত হব। দ্বাদশ শ্রেণীতে শুধু 2টা। দ্বাদশ শ্রেণীতে আমরা 1 নম্বরে প্রাক নির্বাচনী পরীক্ষা, 2 নম্বর হচ্ছে নির্বাচনী মানে টেস্ট পরীক্ষা। তাহলে আমরা 2টা শ্রেণীতে 5টা পরীক্ষা উপনীত হব, কিন্তু সময় 2 বছরেরও কম। সুতরাং তোমাদের এই সময়গুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, সময় অপচয় করা যাবে না। কিন্তু আমরা এসএসসিতে একটা বই 2 বছর পড়েছি, কিন্তু আমরা এখন দ্বাদশ শ্রেণীতে 2টা বই পড়ব। পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার, পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার, 2টা বই আমরা পড়ব। তাহলে এখন আমি তোমাদের বইয়ের যে লিস্টটা সেটা দিয়েছিলাম, তারপর আবার আমি লিখে দিচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এটা লেখকের নাম হচ্ছে নাসির উদ্দিন প্রামাণিক। প্রকাশক হচ্ছে অক্ষরপত্র। অক্ষরপত্র প্রকাশনীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র, নাসির উদ্দিন প্রামাণিক। এই বইটা তোমরা প্রথম কিনে নেবে। আমরা আরো কিছু বইয়ের সহায়তা নেব, কিন্তু যারা এই একটা বই কিনবে তারা এই একটা বই কিনলে নাসিরুদ্দিন প্রামাণিকের অক্ষরপত্র প্রকাশনের বইটা কিনে ফেলবে। আর আরেকটা বই তোমাদের কাছে থাকলে ভালো, ওই বইটা তোমাদের বোঝার জন্য সহজ হবে। সংক্ষিপ্ত আকারে বইটা প্রকাশ করেছে, সেটাও পদার্থবিজ্ঞান প্রথম পত্র। ডক্টর শাহজাহান তপন, এটা নাম তোমরা শুনেছ। ডক্টর শাহজাহান তপন, সম্ভবত এটা প্রকাশনা হচ্ছে হাসান বুক হাউস। তাহলে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র 2টা বই কাছে থাকলে ভালো। যারা একটা কিনবে তারা অবশ্যই 1 নম্বরটা কিনে নেবে। এই বইটা শুধু প্রথম পত্র কিনলে হবে না, পাশাপাশি তোমাদের দ্বিতীয় পত্র কিনতে হবে। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, তার মানে 2টা করে বই।
তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বই তোমাদের কিনতে হবে, একটা কারণেই যে আমাদের এখন সিস্টেম হচ্ছে, আগে আমরা ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পার্ট পড়াতো, সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড পার্ট পড়াতো, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের সময় কম পাওয়া যায় বলে সরকারি নির্ধারিত নিয়মে আমরা এখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাকে একত্রে চালাই। ফার্স্ট ইয়ারে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রই আমরা তোমাদের পড়াবো। তাহলে আমরা ফার্স্ট ইয়ার বইয়ের নাম আমি লিখে দিলাম, এই বইগুলো তোমরা সংগ্রহ করে ফেলবে। আমাদের নেক্সট ক্লাস থেকে যখন ক্লাসটা শুরু হয়ে যাবে, তোমাদের যদি বই না থাকে তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ আমি যা পড়াবো সাথে সাথে তোমাদের ওই বই মিলিয়ে আবার পড়ে ফেলতে হবে, না হয় এই পড়াগুলো যদি জমে যায় তাহলে তোমাদের জন্য সমস্যা হয়ে যায়, একবারে সবগুলো তালগুলো পাকিয়ে ফেলবে। এই জন্য যেদিন যেই ক্লাসটা হবে সেই ক্লাসটা সাথে সাথে বইয়ের সাথে মিলিয়ে পড়ে ফেলবে। তোমরা একটা পদার্থবিজ্ঞানের জন্য খাতা বানাবে, বোর্ডে যা লেখা হয় সব খাতায় লিখবে, এই লেখাগুলো আবার বইয়ের সাথে মিলিয়ে তুমি পড়ে নেবে, তাহলে দেখবা তোমার জন্য পদার্থবিজ্ঞান খুব সহজ লাগবে। আর তুমি যদি রেগুলার ক্লাস না করো, রেগুলার পড়া না পড়ো, তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে পড়বে এবং তোমার জন্য ভালো রেজাল্ট করা অনেক টাফ হয়ে যাবে। বিজ্ঞানে যেহেতু ভর্তি হয়েছ, তোমার খুব সিরিয়াস থাকতে হবে এবং পড়াশোনা খুব আন্তরিকভাবে পড়াশোনা করতে হবে, শিক্ষকদের কথা মানতে হবে, বাবা মার কথা মানতে হবে, তবেই তোমাদের পড়াটা আগাবে। তাহলে এখন দেখি আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে কোন কোন অধ্যায় আছে। প্রথম সেমিস্টারে আমরা কতগুলো অধ্যায় নিব, সেকেন্ড সেমিস্টারে কত, ফাইনালে কতগুলো নিব, প্রি টেস্টে কতগুলো, এগুলো একটা আমরা তুলনা দেখে নিই। প্রথম পত্রে যে প্রথম অধ্যায়টা, এটা হচ্ছে ভৌত জগৎ। ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়টা তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছো, মানে কোন বৈজ্ঞানিকের কি অবদান আছে পদার্থবিজ্ঞানের প্রথম পর্যায়ে প্রাথমিক যুগে, কি কি বিষয়ে বৈজ্ঞানিকরা অবদান রেখেছেন, পরবর্তী আধুনিক পদার্থবিজ্ঞানে বৈজ্ঞানিক কি অবদান রেখেছেন, সেই বিষয়ে এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে, আর এখানে ব্যবহারিক সম্পর্কেও কিছু বলা আছে। তাহলে আমরা প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ পড়ে নেব বাসায়, এটা অনলাইনে আমরা প্রয়োজনে শেষ দিক দিয়ে পড়ে নেব, কারণ এখন তোমাদের যেহেতু সিলেবাস দেওয়া হয়েছে, ভেক্টর টিউটোরিয়াল পরীক্ষা থাকবে, এই জন্য আমরা ভেক্টরটা কন্টিনিউ করব। আর এই অধ্যায়টা বোঝার কিছু নেই, শুধু তুমি কোন বৈজ্ঞানিক কোন কোন বিষয়ে কি কি অবদান রেখেছেন এই জিনিসগুলো জাস্ট একটু দেখে রাখো, তাহলে তোমার হবে, নিজে পড়ে নেবে। এরপরে যদি কোথাও সমস্যা বোধ করো তাহলে আমরা তোমাদের সাথে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে, আমরাও তোমাদের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করব, কার কি সমস্যা এটা আমরা জেনে তোমাদের সমাধান করতে চেষ্টা করব। আচ্ছা, এর পরের অধ্যায়টাই হচ্ছে ভেক্টর। তাহলে আমাদের প্রথম সেমিস্টারে মিনিমাম 2-3টা অধ্যায় থাকবে। এরপরে আসছে গতিবিদ্যা। তোমরা অবশ্যই 2-1 দিনের মধ্যে বই কিনে ফেলবে, না হয় কিন্তু তোমাদের পড়াশোনা যেভাবে আগানোর কথা ওইভাবে আগাবে না।
গতিবিদ্যার পর আছে নিউটনীয় বলবিদ্যা। এরপরে তোমরা কিছু কিছু অধ্যায় আছে তোমরা 9-10 এর সাথে মিল পাবে, আবার কিছু কিছু অধ্যায় আছে একদমই নতুন। তো ক্লাস রেগুলার করলে তোমাদের কোনো সমস্যাই আশা করি হবে না। এরপরে আসছে কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায়টা তোমরা 9-10 খুব ভালোভাবে পড়ে আসছো। এরপরে আমরা চলে আসব পদার্থের গাঠনিক ধর্ম। আসলে তোমাদের বইটা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা দরকার। তোমার বই কি আছে, কিভাবে আগাবে, এটুকু আগের থেকে জানা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে তরঙ্গ আছে, তরঙ্গটাও তোমরা 9-10 এ পড়ে আসছো। আচ্ছা, একটা অধ্যায় মাঝখানে বাদ পড়েছে, সেটা হবে মহাকর্ষ অভিকর্ষ, 6 নম্বর। মহাকর্ষ ও অভিকর্ষ। পর্যায়বৃত্ত গতি, এরপরে আসছে গ্যাসের গতিতত্ত্ব। দেখো আমরা প্রথম পত্রে 10টা অধ্যায় পড়ব, কিন্তু 10টা অধ্যায় আমরা প্রথম পরীক্ষায় পড়বো না। এগুলোকে আমরা ভাগ করে, তোমরা সিলেবাস পাবে এখানে যেহেতু 10টা অধ্যায় আছে, এই 10টা অধ্যায়কে আমরা কি করব, 3 থেকে 4 ভাগ করে নেব। তার কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এরপরে ফার্স্ট ইয়ার ফাইনাল। এটা কয়টা অধ্যায় কোন পরীক্ষায় থাকবে তোমাদের সিলেবাস আকারে আমি দিয়ে দেব, তখন তোমরা ওইভাবে পড়বে। কিন্তু কোন একটা পরীক্ষায় ফার্স্ট পার্টের হয়তো কিছু অংশ, সেকেন্ড পার্টের কিছু অংশ, দুইটা মিলেই তোমাদের একটা প্রশ্ন হবে। তাহলে আমরা প্রথম পত্রে এই অধ্যায়গুলো দেখলাম। এরপরে দ্বিতীয় পত্রে কি কি অধ্যায় আছে এগুলো দেখে নিই। 2টা বই তোমাদের, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তাহলে দ্বিতীয় পত্রে যা আছে, প্রথমে যেটা আছে তাপগতিবিদ্যা। এরপরে আছে স্থির তড়িৎ। তোমরা এই অধ্যায়টা 9-10 এ পড়েছো। চলতড়িৎ এইটাও পড়েছো তোমরা 9-10 এ, এটা অভিজ্ঞতা আছে তোমাদের। এরপরে পরের অধ্যায়টা তোমাদের অভিজ্ঞতা, তাড়িত চুম্বক, তড়িৎ চুম্বক ক্রিয়া। তড়িৎ চুম্বক ক্রিয়া এই অধ্যায়টাও তোমরা পড়েছো। তাহলে দেখো কিছু কিছু অধ্যায় আছে তোমাদের আগে থেকেই পড়া, সুতরাং তোমাদের ভয়ের কিছু নেই, যেগুলো নতুনত্ব ক্লাস করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে তাড়িত চুম্বক আবেশ। তড়িৎ নিয়ে গেল, তাপ গেল, এরপরে আসছে আলোক নিয়ে, জ্যামিতিক। এই জ্যামিতিক আলোক বিজ্ঞানটাও তোমরা 9-10 এ পড়েছো। ওখানে ছিল আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এভাবে ছিল অধ্যায়গুলোর নাম, কিন্তু এখানে আসছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। এরপরে ভৌত আলোক বিজ্ঞান।
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। 11 নম্বর আছে জ্যোতির্বিজ্ঞান। তাহলে দেখো, আমরা প্রথম পত্রে পেলাম 10টা অধ্যায়, দ্বিতীয় পত্রে পেলাম 11টা। তাহলে কয়টা অধ্যায় হলো? 21টা। এই 21টা অধ্যায় আমাদের পড়তে হবে প্রায় 2 বছরেরও কিছু কম সময় নিয়ে। ধরে নাও 1 বছরের মধ্যেই আমাদের এই 21টা অধ্যায় পড়ে, 2টা পার্ট 1 বছরের মধ্যে পড়ে ফেলতে হবে। তার কারণ হলো এরপরে টেস্ট পরীক্ষায় যেটা আমরা পুরো বই ফার্স্ট পার্সেন্ট সমস্ত মিলেই আমাদের পরীক্ষা হবে। তাহলে আমাদের প্রায় 1 বছরের মধ্যেই এই 2টা বই শেষ করতে হবে এবং 10টা 11টা 21টা অধ্যায় পড়তে হবে। তাহলে এই অধ্যায়গুলো আমরা রেগুলার যদি পড়াশোনা করি, রেগুলার ক্লাস ফলো করি, তবে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য তোমরা ভয় পাবে না, রেগুলার অধ্যয়ন করবে, রেগুলার ক্লাস করবে, তাহলেই তোমাদের জন্য পদার্থবিজ্ঞান বোঝা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সটে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের ফ্যাক্টরটা টিউটোরিয়াল প্রথম টিউটোরিয়ালের সিলেবাসে আছে, আর বাকি সিলেবাসগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেব। তোমরা যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা অনলাইনেই সমস্ত কিছু পাবে। প্রয়োজনে টিচারদের ফোন নম্বরও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদের সাথে ফোন করে যোগাযোগ করবে, তবে আমরা তোমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে ফ্যাক্টর পড়ব। তবু আজকে ভৌত জগৎ সম্পর্কে কিছুটা আলোচনা করে দিই। দেখো, ভৌত জগৎটা হচ্ছে যে আমরা সাধারণত জগৎকে 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ভৌত জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, আর কিছু আছে প্রাণী জগৎ। ভৌত জগৎ তার যাদের কোনো প্রাণ নেই, আর প্রাণী জগৎ যাদের প্রাণ আছে। এই ভৌত জগতের মধ্যে ভৌত জগতের একটা শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। এছাড়াও রসায়ন আছে, আরো অন্যান্য ব্যাপার আছে। আর প্রাণী বিজ্ঞানের মধ্যে বোটানি আছে, জিওলজি আছে, এগুলো তোমরা পড়বে। তো এই ভৌত জগতের সৃষ্টির আদিকাল থেকে বৈজ্ঞানিকরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছেন। তাদের এই গবেষণার ফলশ্রুতিতে আজকে আমরা এই সমাজে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের আরাম আয়েশের জন্য বৈজ্ঞানিকরাই দায়ী। তার কারণ বৈজ্ঞানিকদের নিরলস পরিশ্রমের দ্বারাই আজকে যে আধুনিক বিশ্ব, আমাদের যে আরাম আয়েশের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব বিজ্ঞানেরই অবদান। এই বিজ্ঞানকে উন্নত করার জন্য যুগে যুগে বৈজ্ঞানিকরা নিরলস পরিশ্রম করে বর্তমান আধুনিক যুগে নিয়ে আসছে। তাহলে এই বিজ্ঞানের প্রথম যুগে বৈজ্ঞানিকরা এই প্রকৃতি সম্পর্কে জানতে চেয়েছে। এই প্রকৃতির বিভিন্ন নিয়ম কানুন,
প্রকৃতির যে বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো তারা জানতে চেয়েছে। এই প্রাকৃতিক বিজ্ঞানই কিন্তু পদার্থবিজ্ঞান। তার কারণ হলো যে বিভিন্ন ভৌত জিনিস, পদার্থের যেই ধর্ম, তাদের যে ব্যবহার, এগুলো নিয়েই মূলত পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। সাধারণত বৈজ্ঞানিকরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জটিল জিনিসই থাক না কেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে এই জটিল জিনিসকে তারা বিভিন্নভাবে সহজ করার চেষ্টা করেছেন। এই জটিল জিনিসগুলোকে সহজ করে উপস্থাপন করতে চেষ্টা করেছে বিভিন্ন সূত্র উপাত্ত দিয়ে। যেমন আমি যদি কোন একটা বস্তুর আসল না নকল এটা জানতে চাই, মনে করো একটা স্বর্ণের আংটি আমি কিনলাম, এই স্বর্ণের আংটিটা আসল না নকল কি করে বুঝবো? এটা জটিল ব্যাপার। কিন্তু বৈজ্ঞানিকরা এটাকে এমনভাবে উপস্থাপন করেছেন, এমনভাবে কৌশল বলে দিয়েছেন যে এটা কোনো ব্যাপার না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট ঘনত্ব বের করেছেন বৈজ্ঞানিকরা, আর এই ঘনত্ব থেকে একটা নির্দিষ্ট আয়তনের একটা নির্দিষ্ট ভর থাকা দরকার। এই ভর এবং ঘনত্ব এবং আয়তন এর সাথে একটা সম্পর্ক রেখে বৈজ্ঞানিকরা সূত্র দিয়েছে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কোন একটা বস্তু একক আয়তনে এক একটা পদার্থের এক এক ধরনের ঘনত্ব থাকা দরকার। যদি ওইটা ওই পর্যায়ে থাকে তাহলে বলবো যে এই বস্তুটা ঠিক আছে। তাহলে এভাবে বৈজ্ঞানিকরা অনেক জটিল জিনিসকে যুগে যুগে সহজ করে উপস্থাপন করেছেন, যাতে আমাদের জন্য সুবিধা হয়। এই জন্য যুগে যুগে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা চালিয়েছেন। এই জন্য কোন বৈজ্ঞানিক কিভাবে কোন সূত্র আবিষ্কার করেছেন এই ব্যাপারে বিস্তারিত প্রথম অধ্যায়ে দেওয়া আছে। তোমরা তাহলে এই অধ্যায়টা ভালো করে রিডিং পড়ে নিবে। আপাতত তোমাদের হোমওয়ার্ক থাকলো কোন বৈজ্ঞানিক কত সালে কোন সূত্র আবিষ্কার, এটা তোমরা পড়ে রাখবে। আমি তোমাদের সাথে সাক্ষাৎ হলে আমি এগুলো কিন্তু তোমাদেরকে আমি যাচাই করবো তোমরা আসলে পড়েছো কিনা। পরে নেক্সট ক্লাসে আমরা ভেক্টর দিয়ে শুরু করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলে বই কিনে নেবে এবং আমরা নেক্সট ভেক্টর দিয়ে শুরু করব, সেভাবে তোমরা প্রস্তুত থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।